তারা পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠেন। এছাড়া কিংবা পায়খানার রাস্তায় যদি রক্ত দেখা যায় সেক্ষেত্রে আমাদের রেড সেল কনসেন্ট্রেট বা ব্লাড দিয়ে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করতে হবে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রক্তশূন্যতা নিয়ে কথা বলবো। রক্তশূন্যতার বেশ কিছু কারণ রয়েছে, তবে সাধারণত আমাদের চেম্বারের রোগীরা দু একটি ধরনের রক্তশূন্যতাই নিয়ে আসে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আইডিএ বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিংবা আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা। সাধারণত দেখা যায় যে এ ধরনের রোগীরা যখন রক্তশূন্যতার উপসর্গ থাকে বেশিরভাগই কোনো লক্ষণ নিয়ে প্রকাশ করেন না, তবে হিমোগ্লোবিনের মাত্রা যখন অত্যধিক কমে যায় তখন দেখা যায় যে তারা পরিশ্রম করলে হাঁপিয়ে ওঠেন কিংবা অল্পতেই শরীর ভেঙে পড়ে, ইংরেজিতে যেটাকে উইকনেস অ্যান্ড ফ্যাটিক বলা হয়, এই সমস্যাটি নিয়ে আসে। কিংবা হিমোগ্লোবিনের মাত্রা যখন অত্যধিক মাত্রায় 4, 5, 6 এ ধরনের চলে আসে তখন দেখা যায় যে এ ধরনের রোগীরা শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে চলে আসে। আমরা এ ধরনের রক্তশূন্যতা রোগ নির্ণয় করার জন্য আমরা সাধারণত একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি, যেখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ এবং কিছু ব্লাড ইন্ডাইসিসের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে রোগটি শনাক্ত করতে পারি। এছাড়া আয়রন প্রোফাইল নামে একটি বিশেষ পরীক্ষা রয়েছে, যেখানে শরীরের আয়রনের মাত্রা সহ আরো কিছু প্যারামিটার আমরা দেখে থাকি। এছাড়া আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস নামে একটি টেস্ট করে থাকি, যেটা থ্যালাসেমিয়া থেকে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে আলাদাভাবে নির্ণয় করতে সহযোগিতা করে। এছাড়া কিংবা পায়খানার রাস্তায় যদি রক্ত দেখা যায় কিংবা আমরা যদি মনে করি পাকস্থলী বা খাদ্যনালীর কোনো রোগ রয়েছে সেক্ষেত্রে অকাল ব্লাড টেস্ট নামের একটা টেস্ট করে থাকি। এবং রোগীর যদি বেশি পরিমাণে শ্বাসকষ্ট থেকে থাকে তাহলে আমরা ইসিজি কিংবা ইকো এ ধরনের পরীক্ষাও অনেক সময় করে থাকে। তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রোগ নির্ণয়ের জন্য যদি অত্যধিক পরিমাণ যদি হিমোগ্লোবিনের মাত্রা খুব বেশি কমে যায় সেক্ষেত্রে আমাদের রেড সেল কনসেন্ট্রেট বা ব্লাড দিয়ে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করতে হবে এবং পাশাপাশি আয়রনের ক্যাপসুলও নিতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আয়রনের ঘাটতি থাকলে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে আমাদের রয়েছে আমাদের যে সবজিগুলো কাটলে কালো হয়ে যায় সেই সবজিগুলো, যেমন ধরুন কাঁচকলা, এরপর হচ্ছে কলা, পালং শাক, পুঁই শাক, বেগুন, লতি, কচু, ওলকচু কিংবা এ ধরনের সবজি। পাশাপাশি আমরা পাকা কলাও খেতে পারি এবং আমাদের আরো বেশ কিছু উৎস রয়েছে আয়রনের, যেমন ধরুন আমাদের বাদাম, বিভিন্ন রকম বাদাম এবং কিশমিশ এবং খেজুর। এ ধরনের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়রন রয়েছে, এগুলো আমাদেরকে সারাদিনে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সমৃদ্ধ ক্যাপসুলগুলো খেতে হবে। এবং চিকিৎসক যদি মনে করে থাকেন যে শুধু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আয়রনের ইনজেকশনও আমরা দিতে পারি। তাহলে এই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতার সম্বন্ধে কিছু কথা। তো এই ধরনের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রোগীদেরকে আমরা নিয়মিত চিকিৎসা করে যাচ্ছি ভৈরব ইউনাইটেড হসপিটালে। আমি বসছি ডাক্তার আহমেদ ইমরান কবির, প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা।